একটি নির্জন পার্কে একা বসে থাকা এক সুন্দরী সিইও ব্যথায় কাতরাচ্ছিলেন। তার পা খুব বাজেভাবে মুচকে গিয়েছিল এবং আশেপাশে সাহায্য করার মতো কেউ ছিল না। তখনই সেখান দিয়ে যাচ্ছিল এক দরিদ্র আবর্জনা সংগ্রাহক, যে এক মুহূর্ত না ভেবেই এগিয়ে এলো, কারণ তার কাছে সম্পদ না থাকলেও মনটা ছিল অনেক বড়। আপনি যদি এমন সত্য এবং হৃদয়স্পর্শী গল্প পছন্দ করেন, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আমাদের অবশ্যই জানান যে আপনি এই মুহূর্তে কি করছেন এবং কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন। এবার সরাসরি সেই গল্পে চলে যাই, যা আপনার চিন্তা পরিবর্তন করে দিতে পারে। মৌসুমের প্রথম ভারী বৃষ্টির পরের সেই বিকেল ছিল। নতুন দিল্লির লোধি গার্ডেন অস্বাভাবিকভাবে শান্ত ছিল। গাছ থেকে টুপটুপ করে পড়া জলের ফোঁটা, ভেজা মাটির সোদা গন্ধ এবং আকাশে ছড়িয়ে থাকা হালকা কুয়াশা, সবকিছুই যেন কোনো না বলা গল্পের ভূমিকা লিখছিল। সেই পথ দিয়েই রাঘব শর্মা ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল। কাঁধে পুরনো বস্তা, পায়ে ছিঁড়ে যাওয়া চটি আর মুখে সেই ক্লান্তি যা বছরের পর বছর কঠোর পরিশ্রম থেকে জন্ম নেয়। মানুষ তাকে কাবারি, আবর্জনা সংগ্রাহক বলত, কেউ তাকে গৃহহীন মনে করত, কিন্তু রাঘব নিজেকে কেবল একজন সাধারণ মানুষ মনে করত, যে প্রতিদিন সততার সাথে রুটি উপার্জনের চেষ্টা করে। হঠাৎ তার পা থেমে গেল। একটি বড় বটগাছের নিচে একজন মহিলা মাটিতে বসেছিলেন। তার মুখ যন্ত্রণায় কুঁচকে গিয়েছিল এবং এক হাত দিয়ে তিনি নিজের গোড়ালি ধরেছিলেন। তার পোশাক ছিল দামি এবং রুচিশীল। তিনি এই জায়গার মানুষ বলে মনে হচ্ছিল না। তার চারপাশে কেউ ছিল না, না কোনো সাহায্যকারী, না কোনো খোঁজ নেওয়ার মতো মানুষ। রাঘব কিছু মুহূর্ত ইতস্তত বোধ করল। এই ধরনের মানুষেরা প্রায়ই তার থেকে দূরত্ব বজায় রাখত, কিন্তু সেই মুহূর্তে তার মন তার পায়ের চেয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিল। সে নিজের বস্তাটি নিচে রাখল এবং ধীরে ধীরে কাছে গেল। দিদিমণি, আপনি কি ঠিক আছেন? তার গলায় ভয় বা লোভ কিছুই ছিল না, ছিল কেবল দুশ্চিন্তা। মহিলা মাথা তুললেন। তার চোখে ব্যথার পাশাপাশি অসহায়তাও ছিল। আমি হাঁটতে পারছি না, পা মুচকে গিয়েছে। সেই মুহূর্তে রাঘবিকা ভাবল না যে তিনি কে, কত ধনী, বা তাকে দেখে মানুষ কি বলবে। সে শুধু এটাই দেখল যে সামনে বসে থাকা মানুষটির সাহায্যের প্রয়োজন। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় গল্পগুলো ঠিক এই একটা ছোট মুহূর্ত থেকেই শুরু হয়। রাঘব ধীরে ধীরে মহিলার পাশে বসল। সে চারদিকে আরও একবার চোখ বুলিয়ে নিল, যেন নিশ্চিত হতে চাইছিল যে সেখানে সত্যিই আর কেউ নেই। তারপর সে অত্যন্ত সংকোচ এবং সম্মানের সাথে বলল যে, আপনি যদি কিছু মনে না করেন, তবে আমি কি আপনার পাটা একটু দেখতে পারি? মহিলা কিছুক্ষণ চুপ করে রইলেন। তার দৃষ্টি রাঘবের হাতের ওপর স্থির হল, যা ধুলো মাখা ছিল এবং যাতে কঠোর পরিশ্রমের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি এমন এক দুনিয়ায় অভ্যস্ত ছিলেন যেখানে সবকিছু পরিষ্কার, ঝকঝকে এবং নিয়ন্ত্রিত। সামনে বসে থাকা এই মানুষটি সেই দুনিয়া থেকে একদম আলাদা ছিল। কিন্তু ব্যথা কোনো ভেদাভেদ মানে না। তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন এবং বললেন, ঠিক আছে, কিন্তু সাবধানে। রাঘব সঙ্গে সঙ্গে নিজের গামছা দিয়ে হাত পরিষ্কার করে নিল। তার প্রতিটি নড়াচড়ায় সতর্কতা এবং সংযম ছিল, যেন সে জানত যে এটি কেবল একটি শরীর নয়, বরং কারো বিশ্বাস, যাকে সে স্পর্শ করতে যাচ্ছে। সে মহিলার গোড়ালি পরীক্ষা করল। হালকা ফোলা ভাব স্পষ্ট দেখা যাচ্ছিল। খুব ধীর গলায় সে জানালো যে সে যখন দুবাইয়ে কাজ করত, তখন সেখানে এক বৃদ্ধ দম্পতির দেখাশোনা করত এবং সেখানেই সে মালিশের প্রাথমিক বিষয়গুলো শিখেছিল। কোনো বড় দাবি নয়, কোনো লোক দেখানো ভাব নয়, কেবল একটা সাধারণ সত্য। সে বলল, যদি আপনার ঠিক মনে হয়, তবে একটু টিপে দেব, হয়তো আরাম পাবেন। মহিলা অবাক হলেন, কিন্তু এবার তার মুখে দ্বিধার চেয়ে বেশি আশা ছিল। রাঘব খুব হালকা হাতে মালিশ শুরু করল। না কোনো তাড়াহুড়ো ছিল, না কোনো বাড়তি মড়াচড়া। তার হাতে দক্ষতা ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল সমবেদনা। কিছু মিনিটের মধ্যেই মহিলার শ্বাস-প্রশ্বাস আগের চেয়ে শান্ত হতে শুরু করল। মুখে যে যন্ত্রণার টান ছিল, তা ধীরে ধীরে শিথিল হতে লাগল। এটা অদ্ভুত, তিনি চোখ বন্ধ করেই বললেন। ব্যথা সত্যিই কম হচ্ছে। রাঘব কোনো উত্তর দিল না। সে কেবল নিজের কাজ করতে থাকল, যেমনটা সে আগেও অনেকবার করেছে, কোনো প্রত্যাশা ছাড়া এবং কোনো প্রশ্ন ছাড়া। প্রায় 10 মিনিট পর সে হাত সরিয়ে নিল এবং অত্যন্ত বিনম্রতার সাথে বলল যে, এবার আপনি ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করুন। মহিলা পাশের বেঞ্চের সাহায্য নিলেন এবং উঠলেন। তিনি 2-3 পা হেঁটে দেখলেন এবং তার মুখে স্পষ্ট বিস্ময় ছিল। তখনও হালকা ব্যথা ছিল, কিন্তু তা আগের মতো নয়। তিনি প্রথমবার রাঘবকে খুঁটিয়ে দেখলেন। প্লান প্রমুখ, সাধারণ পোশাক
এবং চোখে এমন এক শান্তি যা প্রায়ই টাকা আর ক্ষমতার ভিড়ে হারিয়ে যায়। আমার নাম অনন্যা মেহরা, তিনি নিজেই বললেন। আজ যদি তুমি না থাকতে তবে হয়তো আমি এখানে অনেকক্ষণ বসে থাকতাম। রাঘব একটু লজ্জিত হল। আমি রাঘব শর্মা, রাস্তা দিয়ে যাচ্ছিলাম কেবল। অনন্যার মনে সেই মুহূর্তে অদ্ভুত এক তোলা লাগল। এই মানুষটি, যার কাছে কিছু নেই বলে মনে হয়, তবুও সে কোনো উপকারের ভাষায় কথা বলে না। তুমি খুব ভালো মানুষ রাঘব, তিনি ধীরে ধীরে বললেন। রাঘব দৃষ্টি নিচু করল এবং শান্ত স্বরে জবাব দিল, যে মানুষ তো কেবল মানুষই হয়। আজ প্রয়োজন আপনার ছিল। লোধি গার্ডেনের সেই শান্ত পথে দুজন মানুষ দাঁড়িয়েছিল, যাদের জগৎ ছিল আলাদা আলাদা। কিন্তু সেই মুহূর্তে ব্যথা, সাহায্য এবং মানবতা তাদের দুজনকে একই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিল। তারা তখনও আন্দাজ করতে পারছিল না যে এই ছোট্ট সাক্ষাৎ তাদের জীবনে কতটা গভীর ছাপ ফেলতে চলেছে। অনন্যা আরও একবার নিজের গোড়ালির দিকে তাকালেন এবং তারপর রাঘবের দিকে। ব্যথা পুরোপুরি শেষ হয়নি, কিন্তু এখন তিনি দালে থ্যাপটুবার ছিলেন। তিনি এক দীর্ঘশ্বাস নিলেন, যেন নিজের ভেতরে ছড়িয়ে থাকা ঘাবড়ানিকে ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছিলেন। রাঘব তার পাশেই দাঁড়িয়েছিল, না খুব কাছে না খুব দূরে। সে জানত যে সাহায্য করার পরেও একটি দূরত্ব বজায় রাখা জরুরি হয়। অনন্যা ধীর স্বরে বললেন যে তার গাড়ি একটু সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার ভয় হচ্ছে হাঁটতে গিয়ে আবার পা যেন মচকে না যায়। রাঘব চোখ না মিলিয়েই সহজভাবে বলল যে তিনি চাইলে সে তাকে সাহায্য করতে পারে। অনন্যা মাথা নাড়লেন এবং দুজনে খুব সাবধানে পথ দিয়ে এগিয়ে যেতে লাগলেন। বৃষ্টির পর মাটি স্যাঁতসেঁতে এবং পিচ্ছিল ছিল। গাছ থেকে তখনও মাঝে মাঝে জলের ফোঁটা পড়ছিল। যেতে যেতে অনন্যা জিজ্ঞেস করলেন যে সে কি এখানে রোজ আসে। রাঘব সাধারণ উত্তর দিল যে হ্যাঁ, এখান থেকেই আশেপাশে বোতল আর কাগজ পাওয়া যায়। সকালে তাড়াতাড়ি আসা সহজ হয় কারণ ভিড় কম থাকে। তার গলায় কোনো অভিযোগ ছিল না বা দুঃখ প্রকাশের চেষ্টাও ছিল না। এই কথা অনন্যার মনে অদ্ভুত এক আলোড়ন তৈরি করল। তিনি এমন এক বড় শহরে থাকতেন যেখানে সবাই ব্যস্ত, কিন্তু এই লোকটির কথাগুলো ছিল যেন এক স্থিরতা। কিছুক্ষণ চুপ থাকার পর অনন্যা জিজ্ঞেস করলেন যে তার কি এই ধরনের জীবন কখনো ভারী মনে হয় না। রাঘব হালকা হাসির সাথে বলল যে জীবন সবসময় যেমনটা ভাবা যায় তেমন হয় না, কিন্তু যখন চলছে তখন তাকে সামলে নিয়ে চলাই বুদ্ধিমত্তার কাজ। সে এর বেশি কিছু বলল না, যেন সে নিজের ভেতরের কথাগুলো ওখানেই থামিয়ে দিতে চাইছিল। কিছুক্ষণের মধ্যেই তারা গাড়ির কাছে পৌঁছে গেল। রাঘব সাথে সাথে নিজের হাত সরিয়ে নিল এবং এক পা পিছিয়ে গেল, যেন তার মনে পড়ে গেল যে তার ভূমিকা এইটুকুই ছিল। অনন্যা গাড়ির দরজা খুললেন, তারপর ঘুরে তার দিকে তাকালেন এবং বললেন যে আজ তার সাহায্য ছাড়া তিনি হয়তো অনেকক্ষণ ওখানেই ফেসে থাকতেন। রাঘব মাথা নাড়িয়ে কেবল বলল যে এটি কোনো দয়া ছিল না, কেবল সঠিক সময়ে করা একটু সাহায্য ছিল। কয়েক সেকেন্ড দুজনে চুপ করে রইল। আশেপাশে নিস্তব্ধতা ছিল, কেবল দূর থেকে আসা গাড়ির হালকা শব্দ শোনা যাচ্ছিল। তারপর অনন্যা নিজের ব্যাগ থেকে একটি কার্ড বের করলেন এবং বললেন যে কখনো যদি কাজের প্রয়োজন পড়ে তবে সে যোগাযোগ করতে পারে। রাঘব এক মুহূর্ত দ্বিধার পর কার্ডটি দুহাত দিয়ে নিল, কোনো প্রতিশ্রুতি ছাড়াই, কোনো প্রত্যাশা ছাড়াই। যখন গাড়ি এগিয়ে গেল, রাঘব ওখানেই দাঁড়িয়ে থাকল। সে গাড়িটিকে ততক্ষণ দেখল যতক্ষণ না তা মোড়ের আড়ালে হারিয়ে গেল। তার মনে কোনো বড় স্বপ্ন জাগল না, কিন্তু এক হালকা অস্বস্তি অবশ্যই রয়ে গেল, যেন কিছু অসম্পূর্ণ থেকে গিয়েছে। আর ওদিকে অনন্যা ড্রাইভ করতে করতে বারবার রিয়ার ভিউ মিরারে দেখছিলেন। তিনি সেই দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখতে পাচ্ছিলেন না, কিন্তু তার শান্ত কণ্ঠস্বর এবং সংযত উপস্থিতি তার সাথে সাথে চলছিল। তিনি জানতেন না যে এই সাক্ষাৎ পুনরায় তার জীবনে ফিরে আসবে কিনা, কিন্তু এটুকু নিশ্চিত ছিল যে সেই বিকেলের পর কিছু একটা বদলে অবশ্যই গিয়েছিল। অনন্যা সেই সন্ধ্যায় বাড়ি তো ফিরলেন, কিন্তু তার মন তখনও লোধি গার্ডেনের সেই পথেই আটকে ছিল। তিনি দরজা বন্ধ করলেন, জুতো খুলে একপাশে রাখলেন এবং কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইলেন। বাড়ি সবসময়কার মতোই শান্ত ছিল, প্রয়োজনের চেয়েও বেশি শান্ত। গোড়ালিতে তখনও হালকা ব্যথা ছিল, কিন্তু সেই ব্যথা তাকে ততটা বিরক্ত করছিল না যতটা সেই শূন্যতা যা ঘরের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। তার বারবার সেই লোকটির মুখ মনে পড়ছিল, তার ধীর কণ্ঠস্বর, তার সংকোচ মেশানো দূরত্ব। এমন এক লোক যে কিছু না নিয়ে, কিছু না বুঝিয়ে তার সাহায্য করে চুপচাপ চলে গেল। পরের দিন সকালে তিনি নিজেই গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরোলেন।
ড্রাইভ করার সময়ও তার মন ট্রাফিকের চেয়ে নিজের চিন্তায় বেশি ছিল। কর্নাট প্লেসের ভিড়, মিটিংয়ের আওয়াজ, ফাইলের স্তূপ সব কিছু চলতে থাকল। কিন্তু তার ব্যাগের ভেতরে রাখা সেই ভিজিটিং কার্ড বারবার তার মনোযোগ কেড়ে নিচ্ছিল। সন্ধ্যা হতে হতে তিনি অনুভব করলেন যে এই অস্থিরতা কেবল কাকতালীয় নয়। তিনি যদি সেই লোকটির সাথে পুনরায় দেখা না করেন, তবে হয়তো এই প্রশ্ন সবসময় তার ভেতরে থেকে যাবে যে তিনি সেদিন কেবল সাহায্য দেখেছিলেন নাকি আরও অন্য কিছু। সেই সন্ধ্যায় রাঘব রোজকার মতো বস্তা কাঁধে নিয়ে গলিতে ঘুরছিল। দিনটি বিশেষ ছিল না, শরীর ক্লান্ত ছিল এবং পা ভারী। সে এক নির্জন মোড়ে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিল। এমন সময় তার ফোন বেজে উঠল। অজানা নম্বর দেখে সে প্রথমে স্ক্রিন দেখল, তারপর কল রিসিভ করল। ওপাশ থেকে সেই একই শান্ত কণ্ঠস্বর ছিল। অনন্যা কোনো ভূমিকা ছাড়াই বললেন যে তার একজন বিশ্বাসযোগ্য লোকের প্রয়োজন, এমন একজন যে ড্রাইভিং জানে এবং প্রয়োজন পড়লে ঘরের কাজেও সাহায্য করতে পারে। তিনি পরিষ্কার শব্দে বললেন যে এই কাজ হবে নির্দিষ্ট বেতনের বিনিময়ে। রাঘব কিছু মুহূর্ত চুপ করে রইল। তার আঙুলগুলো ফোনটিকে শক্ত করে ধরেছিল। তার সেই উঁচু দেয়াল, বড় বাড়ি এবং নিজের পুরনো অভিজ্ঞতাগুলো মনে পড়ছিল, যেখানে সে প্রায়ই নিজেকে ভুল জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখত। সে হ্যাঁও বলল না, নাও বলল না, কেবল বলল যে সে এসে কথা বলতে পারে। পরের দিন দুপুরে সে বলে দেওয়া ঠিকানায় পৌঁছাল। রাস্তা পরিষ্কার ছিল, এলাকা শান্ত। সামনে উঁচু গেট ছিল, যেখানে নিরাপত্তা রক্ষী দাঁড়িয়েছিল। রাঘব কিছু মুহূর্ত ওখানেই থেমে রইল। সে বস্তাটি নিচে রাখল, পোশাক ঠিক করল এবং এক গভীর শ্বাস নিল। গেট খুলল এবং সে ভেতরে চলে গেল। ভেতরে সবকিছু সলিকে সাজানো ছিল, যেন এখানে কোনো কিছুই নিজের জায়গা থেকে নড়ে না। তার পা আপনা আপনি ধীর হয়ে গেল। সে জানত না যে এই জায়গা তার জন্য কি নিয়ে এসেছে, কিন্তু তার এটা অবশ্যই মনে হচ্ছিল যে এই গেটের ভেতরে পা রাখা কেবল একটা চাকরির প্রশ্ন নয়। সেই মুহূর্তে রাঘব আন্দাজ করতে পারেনি যে এই সিদ্ধান্ত তার জীবনকে ধীরে ধীরে কোন দিকে নিয়ে যেতে চলেছে। সে কেবল এটুকু জানত যে সে যদি আজ ফিরে যায়, তবে হয়তো এই সুযোগ চিরকালের জন্য হারিয়ে যাবে। আর কখনো কখনো জীবন এভাবেই চুপচাপ কোনো শব্দ না করে মানুষের সামনে একটি দরজা খুলে দেয়। প্রশ্ন কেবল এটাই থাকে যে তার ভেতরে যাওয়ার সাহস আছে কিনা। রাঘবের কাছে সেই বাড়িটি অন্য কোনো জগতের অংশ বলে মনে হচ্ছিল। উঁচু ছাদ, ঝকঝকে মেঝে এবং চারদিকে এমন এক পরিপাটি নিস্তব্ধতা, যাতে তার নিজের পায়ের শব্দ তার কাছে ভারী মনে হচ্ছিল। তাকে ভেতরে নিয়ে যাওয়া হলো, যেখানে অনন্যা আগে থেকেই উপস্থিত ছিলেন। তিনি সাধারণ পোশাক পরেছিলেন, না খুব বেশি আনুষ্ঠানিক, না খুব বেশি কৃত্রিম। গোড়ালিতে হালকা ব্যান্ডেজ তখনও ছিল, যা গতদিনের স্মৃতি মনে করিয়ে দিচ্ছিল। অনন্যা তাকে বসার ইশারা করলেন এবং কোনো দীর্ঘ ভূমিকা ছাড়াই কথা শুরু করলেন, যেন এটি তার কাছে রোজকার কাজ। কিন্তু প্রতিটি শব্দ চিন্তাভাবনা করে বেছে নেওয়া হয়েছিল। তিনি তাকে ড্রাইভিং সম্পর্কে জিজ্ঞেস করলেন, লাইসেন্স এবং আগের অভিজ্ঞতা সম্পর্কে জানলেন। রাঘব সরাসরি ছোট এবং পরিষ্কার জবাব দিল। সে জানালো যে সে ট্রাক এবং ছোট গাড়ি উভয়েই চালিয়েছে এবং ঘরের কাজে তার কখনো দ্বিধা নেই। কথা বলার সময় সে বারবার নিজের হাতের দিকে তাকিয়ে নিচ্ছিল, যেন এটি মনে করিয়ে দিচ্ছিল যে সে এখানে কেন এসেছে এবং তার জায়গা ঠিক কতটুকু। অনন্যা তাকে মনোযোগ দিয়ে শুনতে থাকলেন। তিনি পরিষ্কার ভাষায় বললেন যে সে যদি এখানে কাজ করে, তবে সময়ের পাবন্দি, গোপনীয়তা এবং একটি নির্দিষ্ট দূরত্ব জরুরি হবে। এই বাড়িতে খবর খুব দ্রুত ছড়ায় এবং সবার দৃষ্টি বন্ধুত্বপূর্ণ হয় না। এই কথা তিনি কোনো ভয় না দেখিয়ে, কিন্তু কোনো কিছু না লুকিয়েই বলে দিলেন। রাঘব মাথা নাড়িয়ে তার কথা মেনে নিল। সে বলল যে সে কাজকে কেবল কাজ হিসেবেই দেখবে, তার কোনো বিশেষ সুযোগ সুবিধা চাই না। এই জবাব অনন্যার জন্য যথেষ্ট ছিল, হয়তো এই কারণেই যে তাতে না কোনো প্রত্যাশা ছিল, না কোনো অভিযোগ। কিছুক্ষণ পর তিনি তাকে বাড়ির পেছনে তৈরি ছোট একটি ঘর পর্যন্ত নিয়ে গেলেন। ঘরটি সাধারণ ছিল, কিন্তু পরিষ্কার এবং প্রশান্তিদায়ক। রাঘব ঘরের দেয়ালগুলো হালকাভাবে স্পর্শ করল, যেন সে বিশ্বাস করতে চাইছিল যে এই জায়গাটি সত্যিই তার জন্য। এটি তার কাছে কোনো বিলাসিতার চেয়ে কম ছিল না, কিন্তু সাথে সাথে তার এটাও মনে হচ্ছিল যে এই বাড়ির কাছে আসা মানে এক নতুন দায়িত্বকে স্বীকার করা। সে খুব শান্ত স্বরে বলল যে সে পুরো চেষ্টা করবে, কিন্তু যদি কখনো মনে হয় যে সে এখানে মানিয়ে নিতে পারছে না, তবে কোনো অভিযোগ ছাড়াই চলে যাবে। অনন্যা প্রথমবার হালকা হাসির সাথে বললেন যে এখানে কাউকে বেঁধে রাখা হয় না। সততার সাথে কাজ হলে বাকি পথগুলো আপনা আপনিই তৈরি হয়ে যাবে। সেই মুহূর্তে ঘরে এক অদ্ভুত শান্তি ছিল,
যাতে না কোনো বিশ্বাসের বড় বড় দাবি ছিল, না ভয়ের হট্টগোল, ছিল কেবল একটি পারস্পরিক সমঝোতা। সন্ধ্যা নামতে শুরু করেছিল। রাঘব ঘরে একা বসে রইল। সে জানলা দিয়ে বাইরে দেখল, যেখানে হালকা বাতাস গাছগুলোকে দোলাচ্ছিল। সে নিজের জুতোজোড়া দরজার পাশে রাখল এবং তারপর নিজের হাতের দিকে তাকাল। সেই একই হাত যা গতকাল পর্যন্ত রাস্তায় বস্তা তুলত, আজ এই বাড়ির দায়িত্বের সামনে দাঁড়িয়ে। তার ভেতরে খুশির চেয়ে বেশি সতর্কতা ছিল। সে জানত যে এই সুযোগ কেবল রুটি-রুজির প্রশ্ন নয়, বরং নিজেকে সামলে নিয়ে এগিয়ে যাওয়ার পরীক্ষা। রাঘব জানত না সে এই বাড়িতে কতদিন টিকতে পারবে, কিন্তু সে এটা স্পষ্ট অনুভব করছিল যে এখানে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কাজ হবে না, বরং হবে সেই আবেগগুলো যা ধীরে ধীরে কোনো শব্দ ছাড়াই তার চারদিকে আকার নিচ্ছিল। পরের দিন সকালে রাঘব খুব তাড়াতাড়ি উঠে পড়ল। আকাশ তখনও হালকা ঝাপসা ছিল এবং বাড়ির পেছনের অংশ পুরোপুরি শান্ত। সে কোনো শব্দ না করে ঘর থেকে বাইরে পা রাখল, যেন এই নিস্তব্ধতা ভাঙতে সে ভয় পাচ্ছিল। উঠোন ঝাড় দেওয়ার সময় তার নজর বারবার বাড়ির বড় জানলাগুলোর দিকে যাচ্ছিল, যেখানে সবকিছু নিজের জায়গায় স্থির ছিল। সে গাড়ি পরিষ্কার করল, জল দিল, কাঁচ মুছল এবং প্রতিটি কাজ পূর্ণ মনোযোগ দিয়ে করল। কেউ তাকে দেখছিল না, তবুও তার হাতে কোনো তাড়াহুড়ো ছিল না। এটি তার অভ্যাস নয়, ছিল তার প্রয়োজন। কিছুক্ষণ পর রান্নাঘর থেকে আওয়াজ এলো। পরিচারিকা তাকে দেখল, মাথা নাড়ল এবং নিজের কাজে লেগে পড়ল। রাঘবও হালকা অভিবাদন জানাল। যখন অনন্যা নিচে এলেন, তখন সে আগে থেকেই প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল। সে জিজ্ঞেস করল যে আজ অফিসে যেতে হবে কিনা। অনন্যা বললেন, যেতে হবে, কিন্তু সাবধানে। গাড়িতে বসতেই বাইরের রাস্তাগুলো ধীরে ধীরে ভরতে শুরু করল। রাঘব খুব সামলে ড্রাইভ করছিল। প্রতিটি মোড়ে তার হাতের মুঠো শক্ত ছিল, যেন সে রাস্তা নয় বরং দায়িত্ব সামলাচ্ছিল। অনন্যা রিয়ার ভিউ মিরারে তার চোখের দিকে তাকালেন। তাতে ভয় ছিল না, ছিল কেবল এক সতর্কতা, যা তার কাছে বিশ্বাসযোগ্য মনে হল। তিনি হালকা স্বরে বললেন যে সে ভালো চালাচ্ছে। রাঘব মাথা নিচু করল, যেন প্রশংসা তার জন্য দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। অফিসের সামনে গাড়ি থামতেই কিছু নজর তাদের দিকে উঠে এলো। রাঘব এটা অনুভব করল, কিন্তু নিজের জায়গা থেকে নড়ল না। অনন্যা কিছু না বলে নিচে নামলেন এবং ভেতরে চলে গেলেন। দরজা বন্ধ হওয়ার আগে কারো ধীর ফিসফিসানি রাঘবের কানে এলো। শব্দগুলো পরিষ্কার ছিল না, কিন্তু গলার স্বর ছিল প্রশ্নে ভরা। সে গাড়ি সাইডে পার্ক করল এবং ওখানেই অপেক্ষা করতে লাগল। অপেক্ষা সেই পুরনোই ছিল, কিন্তু আজ তাতে এক অন্য ধরনের সতর্কতা ছিল। দিনভর সে বাড়ির কাজে লেগে রইল, যেন কোথাও কোনো খামতি না থাকে। এটাই ভেবে দুপুরের রোদ যখন পেছনের আঙিনায় ছড়িয়ে পড়ল, তখন সে মুহূর্তের জন্য হাত থামাল এবং নিজের জুতোর দিকে তাকাল, যাতে তখনও রাস্তার ধুলো লেগেছিল। সে কিছু বলল না, কেবল আবার কাজে লেগে গেল। সন্ধ্যায় যখন অনন্যা ফিরলেন, তখন তার মুখে ক্লান্তি স্পষ্ট ছিল। রাঘব না চাইতেই এক গ্লাস জল বাড়িয়ে দিল। অনন্যা জল নিতে নিতে বললেন যে আজ অফিসে পরিবেশ একটু অন্যরকম ছিল। কিছু নজর প্রয়োজনের চেয়েও বেশি সময় ধরে আটকে ছিল। রাঘব ধীরে ধীরে বলল যে যদি তার কারণে কোনো অসুবিধে হয়, তবে সে নিজেকে সরিয়ে নিতে পারে। অনন্যা সাথে সাথে না করে দিলেন, কিন্তু তার গলায় পূর্ণ কঠোরতা ছিল না। তিনি কেবল এটুকুই বললেন যে প্রতিটি নতুন জিনিসের জন্য সময় লাগে। সেই রাতে রাঘব অনেক রাত পর্যন্ত জেগে থাকল। ঘরে ছাদের দিকে তাকিয়ে সে কোনো বড় ভয়ের কথা ভাবল না, কেবল এটা বোঝার চেষ্টা করতে থাকল যে এই বাড়ি তার কাছে কি চাইছে। বাইরের দুনিয়া আগের মতোই ছিল, কিন্তু এখানকার শান্তি ছিল অন্যরকম, ভারী এবং গভীর। তার মনে হল এই শান্তিতে সবচেয়ে কঠিন কাজ হবে নিজেকে আগের মতোই বজায় রাখা। আর ওপরে নিজের ঘরে অনন্যা জানলার কাছে দাঁড়িয়ে বাইরের অন্ধকার দেখছিলেন। তিনি অনুভব করলেন যে কিছু নজর আজকের চেয়েও বেশি প্রশ্ন করবে। তিনি জানতেন না উত্তর কি হবে, কিন্তু এটুকু নিশ্চিত ছিল যে এই পথ সহজ হবে না। পরের কয়েকদিন সবকিছু বাইরে থেকে স্বাভাবিক মনে হতে থাকল, কিন্তু ঘর আর অফিসের মাঝখানের বাতাস ধীরে ধীরে বদলে যেতে লাগল। রাঘব রোজকার মতো সময়ে উঠত, গাড়ি তৈরি করত এবং নিজের দায়িত্ব পালন করত, কিন্তু এখন তার উপস্থিতিকে উপেক্ষা করার সহজ ছিল না। অফিসের বাইরে দাঁড়িয়ে থাকা গাড়ির পাশে থমকে যাওয়া দৃষ্টিগুলো আগের চেয়ে বেশি সময় টিকতে শুরু করেছিল। কখনো কোনো নিরাপত্তারক্ষী তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে নিত, কখনো কোনো কর্মচারী গাড়ির পাশ দিয়ে যাবার সময় নিচু স্বরে কিছু একটা বলে যেত। শব্দগুলো পরিষ্কার হতো না, কিন্তু তাদের পেছনে লুকিয়ে থাকা প্রশ্ন রাঘব বুঝে যেত। সে নিজের নজর স্টিয়ারিংয়ের ওপর আটকে রাখত এবং নিজেকে সেখানেই সীমাবদ্ধ রাখত, যেটুকু তার কাজ ছিল। অনন্যাও এই পরিবর্তনকে অবহেলা করতে পারছিলেন না। মিটিংয়ের মাঝে হঠাৎ উঠে আসা প্রশ্নগুলো এখন সরাসরি কাজের সাথে যুক্ত থাকত না,
কেউ হাসি মুখে জিজ্ঞেস করে নিত যে নতুন ড্রাইভার কবে থেকে এলো, আবার কেউ এর সাথে জুড়ে দিত যে সে তো বাড়িতেও থাকে। অনন্যা প্রতিবারই শান্ত এবং ভারসাম্য বজায় রেখে উত্তর দিতেন, কিন্তু প্রতিটি উত্তরের সাথে সাথে তিনি এটা আরও পরিষ্কার অনুভব করতে লাগলেন যে কথা কেবল উত্তরে থামে না। এক সন্ধ্যায় তার সহকারী পূজা ধীরে ধীরে তাকে জানালো যে কিছু আলোচনা এখন কেবল অফিসের মধ্যে সীমাবদ্ধ নেই। অনন্যা মাথা নাড়িয়ে কথা ওখানেই শেষ করে দিলেন, কিন্তু তার মুখে সেই কঠোরতা ছিল না যা সাধারণত এমন সময় দেখা যায়। বাড়ি ফেরার পথে গাড়িতে নীরবতা ছিল। রাস্তায় আলো ছড়িয়ে পড়ছিল, আর ভেতরে এক অন্যরকম নিস্তব্ধতা ছিল। গেটের ভেতরে পৌঁছতেই অনন্যা বললেন যে বাইরের কথা যেন ঘরের ভেতরে না আসে। এই কথা তিনি আদেশের মতো নয়, বরং এক সতর্কবাণীর মতো বললেন। রাঘব মাথা নিচু করে নিল এবং বলল যে সে বোঝে, এবং যদি প্রয়োজন পড়ে তবে সে নিজেকে আরও দূরে সরিয়ে নেবে। এই কথা বলার সময় সে কাঁচের বাইরে তাকালো, যেন নিজের সীমা ওখানেই নির্ধারণ করে নিচ্ছে। সেই রাতে রাঘব অনেকক্ষণ ঘুমাতে পারল না। সে কোনো বড় ভয় বা ভবিষ্যতের চিন্তা করল না, কেবল এটা বোঝার চেষ্টা করতে থাকল যে এখন তাকে প্রতিটি পদক্ষেপ আগের চেয়েও বেশি ভেবেচিন্তে ফেলতে হবে। এই বাড়ি, যা এতদিন কেবল কাজের জায়গা ছিল, ধীরে ধীরে পরীক্ষার জায়গা হয়ে উঠছিল। আর এই পরীক্ষা তার কাজের ছিল না। ওদিকে অনন্যা নিজের ঘরে বসে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিলেন। তাতে একটি মিসড কল ছিল, বোর্ডের এক প্রবীণ সদস্যের। তিনি কল ব্যাক করলেন না। জানলা দিয়ে বাইরে তাকিয়ে তিনি অনুভব করলেন যে এই চাপ শীঘ্রই কোনো আলোচনার রূপ নিতে চলেছে। এখন পর্যন্ত যে কথাগুলো ফিসফিসানি ছিল, সেগুলো শীঘ্রই সরাসরি প্রশ্ন হয়ে উঠতে পারে। ইতিমধ্যেই শহরের সেই পুরনো অংশে, যেখানে রাঘব একসময় রোজ বস্তা কাঁধে নিয়ে বেরোত, সেখানে কেউ তার নাম নিল। কে নিল, কেন নিল, তা সে জানত না। কিন্তু সেই নামের পুনরায় বাতাসে ভেসে আসা এই সংকেত দিচ্ছিল যে তার পুরনো এবং নতুন জগৎ আর আলাদা থাকতে পারবে না। এটি সেই মোড় ছিল যেখান থেকে গল্প কেবল নীরবতা এবং ইশারায় চলবে না, বরং প্রকাশ্য নজর এবং সরাসরি প্রশ্নের মাঝখানে এগিয়ে যাবে। পরের দিন সকালে বাড়িতে এক অন্যরকম উত্তেজনা অনুভূত হচ্ছিল। এমন উত্তেজনা যা শব্দে প্রকাশ পায় না, কিন্তু প্রতিটি আচরণে ফুটে ওঠে। রাঘব রোজকার মতো তাড়াতাড়ি উঠল, কিন্তু আজ তার প্রতিটি পদক্ষেপ ছিল মেপে মেপে। তার মনে হচ্ছিল আজকের দিনটি অন্য সব দিনের থেকে আলাদা হবে। অনন্যা যখন নিচে এলেন, তখন তার মুখে সেই সংযম ছিল, কিন্তু চোখের নিচে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি কেবল এটুকুই বললেন যে আজ অফিসে একটি জরুরি মিটিং আছে এবং সময়ে পৌঁছাতে হবে। অফিসের বাইরে গাড়ি থামতেই পরিবেশ পরিষ্কার বোঝা গেল। মানুষের দৃষ্টি এখন আর লুকানো ছিল না। কিছু মুখ সরাসরি তাকিয়েছিল, কিছু লোক জানতো বুঝে নজর সরিয়ে নিচ্ছিল। রাঘব গাড়ি পার্ক করল এবং বাইরেই দাঁড়িয়ে রইল। সে জানত ভেতরে কি হচ্ছে। সেটা জানা তার এখতিয়ার নয়, কিন্তু সে এটা অবশ্যই বুঝতে পারছিল যে এই মিটিং কেবল কাগজ আর পরিসংখ্যানের হবে না। অনন্যা যখন অনেকক্ষণ পর বাইরে বেরোলেন, তখন তার মুখে ক্লান্তির সাথে এক কঠোরতাও ছিল। তিনি কারো সাথে নজর না মিলিয়ে সরাসরি গাড়ির দিকে এগিয়ে এলেন। গাড়িতে বসতেই কিছুক্ষণ নীরবতা রইল। তারপর অনন্যা এক দীর্ঘশ্বাস নিয়ে বললেন যে বোর্ডের কিছু সদস্য তার কাজের চেয়েও বেশি তার আশেপাশের মানুষদের নিয়ে প্রশ্ন করছেন। তিনি রাঘবের দিকে তাকালেন না, কিন্তু কথা পরিষ্কার ছিল। রাঘব শান্ত স্বরে বলল যে সে তার উপস্থিতি আরও সীমিত করে ফেলবে, যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি না হয়। এই বলাটা কোনো ভয় থেকে নয়, বরং পরিস্থিতি বোঝার থেকে এসেছিল। অনন্যা মাথা নাড়লেন। তিনি বললেন যে সমস্যা কোনো একজন ব্যক্তিকে নিয়ে নয়, বরং সেই মানসিকতা নিয়ে যা প্রতিটি জিনিসকে একটা নাম দিতে চায়। বাড়ি ফেরার পথে গাড়িতে সেই নিস্তব্ধতা ছিল, কিন্তু এখন তাতে এক ভারাক্রান্ত ভাব ছিল। গেটের ভেতরে ঢুকতেই অনন্যা গাড়ি থামালেন। তিনি বললেন যে আগামী দিনগুলোতে প্রতিটি পদক্ষেপ আরও ভেবেচিন্তে ফেলতে হবে। বাইরের কথা এখন ঘরের দেয়াল পর্যন্ত পৌঁছাতে শুরু করেছে। রাঘব মাথা নিচু করে তার কথা মেনে নিল। সে কোনো প্রশ্ন করল না, কোনো সাফাই দিল না। তার নীরবতাই ছিল তার সীমা। সেই সন্ধ্যায় অনন্যার ফোনে একটি কল এলো। এবার গলার আওয়াজ অফিসের ছিল না, ছিল তার নিজের বাড়ির, যেখানে প্রশ্ন সবসময় সরাসরি হয় না, কিন্তু চাপ খুব গভীর হয়। অনন্যা কিছুক্ষণ কথা শুনলেন, তারপর কল কেটে দিলেন। তিনি ফোনটি হাতে নিয়ে অনেকক্ষণ বসে রইলেন। এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে এখন এই বিষয়টি কেবল কাজের থাকল না। সম্পর্ক, মর্যাদা এবং সিদ্ধান্ত সবকিছুই একই জায়গায় এসে দাঁড়িয়েছিল। রাঘব দূর থেকে এসব দেখল। সে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করল এবং জানলার পাশে গিয়ে দাঁড়াল। বাইরে সেই একই রাস্তা ছিল, সেই একই আওয়াজ। কিন্তু সে প্রথমবার অনুভব করল যে তার উপস্থিতি এখন আর কেবল তার নিজের নেই। নিচে কোথাও অনন্যার ফোন আবার বেজে উঠল। এবার তিনি তুললেন না।
রাঘব পর্দাটি ধীরে করে সরিয়ে দিল এবং ঘরের আলো নিভিয়ে দিল। সেই রাতে বাড়ির ভেতরে দুজন মানুষ জেগেছিল, আলাদা আলাদা ঘরে, আলাদা আলাদা নিস্তব্ধতার সাথে। দুজনেই জানত যে এখন পরিস্থিতি তাদের কোনো না কোনো সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে, এবং কিছু সিদ্ধান্ত এমন হয় যা বলে কয়ে আসে না, কেবল সামনে এসে দাঁড়িয়ে যায়। সেই রাতের পর পরিস্থিতি সত্যিই গতি পেল। পরের দিন যখন অনন্যা অফিসে পৌঁছালেন, তখন পরিবেশ আগের চেয়ে আলাদা ছিল। হাসিগুলো ছিল আনুষ্ঠানিক এবং কথাবার্তা কেবল প্রয়োজনটুকুর। মিটিংয়ের মাঝে হঠাৎ একজন প্রবীণ সদস্য ফাইল বন্ধ করে দিলেন এবং বললেন যে কিছু প্রশ্ন এখন আর এড়িয়ে যাওয়া সম্ভব নয়। কথাগুলো সরাসরি ছিল না, কিন্তু ইঙ্গিত ছিল পরিষ্কার। কার সাথে কে আসে যায়, কাকে কোথায় রাখা হয়েছে এবং এতে কোম্পানির ভাবমূর্তির ওপর কী প্রভাব পড়ছে। অনন্যা কথাটিকে কাজের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করলেন, কিন্তু ঘরে বসে থাকা মানুষগুলোর দৃষ্টি উত্তর নয়, প্রতিক্রিয়া চাইছিল। মিটিং শেষ হতে হতে এটা পরিষ্কার হয়ে গেল যে এই চাপ এখন আর থামবে না। মিটিংয়ের পর অনন্যা অনেকক্ষণ নিজের চেয়ারে বসে রইলেন। জানলার বাইরে শহর নিজের গতিতে চলতে থাকল, যেন ভেতরে কি হয়েছে তাতে তার কোনো যায় আসে না। তখনই পূজা ভেতরে এলো এবং বলল যে বাইরে কিছু সাংবাদিক অপেক্ষা করছেন। কেউ ভেতরের কথা বাইরে পৌঁছে দিয়েছিল। অনন্যা নিজেকে সামলে নিলেন এবং বাইরে বেরোলেন। প্রশ্নগুলো ছিল তীক্ষ্ণ, গলার আওয়াজ ছিল চড়া। তিনি সংযমের সাথে উত্তর দিলেন, কিন্তু প্রতিটি শব্দের সাথে তার মনে হচ্ছিল যে এখন প্রতিটি নীরবতাও এক একটি বয়ান হয়ে উঠতে পারে। নিচে পার্কিংয়ে দাঁড়িয়ে রাঘব এসব দূর থেকে দেখছিল। ক্যামেরা আর ভিড়ের অভ্যেস তার রাস্তাঘাট থেকেই ছিল, কিন্তু এই জায়গায় এসব অন্যরকম লাগছিল। যখন অনন্যা গাড়ির কাছে পৌঁছলেন, তখন সে কিছু না বলে দরজা খুলে দিল। গাড়ি চলতে শুরু করল। কিছুক্ষণ কেউ কথা বলল না। এই নিস্তব্ধতা ভাঙার উপক্রম হয়েছিল। কিছুক্ষণ পর অনন্যা নিজেই বললেন যে বোর্ড এবং মিডিয়া দুজনেই একসাথে প্রশ্ন করছে। রাঘব গাড়ির গতি কমিয়ে রাখল এবং শান্ত স্বরে বলল যে সে আরও সতর্ক থাকবে, নিজের উপস্থিতিকে কেবল কাজ পর্যন্ত সীমাবদ্ধ রাখবে। এই প্রস্তাব পালানোর ছিল না, বরং দায়িত্ব নেওয়ার ছিল। বাড়ি পৌঁছতেই আরও একটি ধাক্কা পাওয়া গেল। প্রতিবেশীর থমকে যাওয়া দৃষ্টি এবং নিরাপত্তারক্ষীর বদলে যাওয়া গলার স্বর পরিষ্কার বলে দিচ্ছিল যে খবর এখন আর দেয়ালের ভেতরে আটকে নেই। সেই সন্ধ্যায় অনন্যার ফোন বেজে উঠল। এবার কলটি বাড়ি থেকে ছিল। গলার স্বরে কোনো ঝগড়া ছিল না, ছিল কেবল সরাসরি প্রশ্ন যে এটাই কি সঠিক সময়, পরিস্থিতিকে কি আরও জটিল করা ঠিক হবে। কথাটি ছোট ছিল, কিন্তু তার মানে ছিল গভীর। কল কাটার পর অনন্যা অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। তিনি বুঝে গেলেন যে এটি এখন আর কেবল অফিসের বিষয় নয়। রাঘব নিজের ঘরে গেল। সে ছোট ব্যাগটি খুলল, কাপড়গুলো ঠিক করল এবং আবার বন্ধ করে দিল। এটি চলে যাওয়ার প্রস্তুতি ছিল না, বরং তৈরি থাকার অভ্যেস। জানলার বাইরে তাকিয়ে সে ভাবল যে এখন তার প্রতিটি পদক্ষেপ অন্য কারো ওপর প্রভাব ফেলবে। নিচে কোথাও গেটের কাছে একটু হইচই হল। কারো দ্রুত পায়ের শব্দ শোনা গেল এবং তারপর দরজায় ঘুঁটি বাজল, রাতের বেলায় প্রয়োজনের চেয়েও জোরে। সেই মুহূর্তে বাড়ির ভেতরে দুজনেই জেগেছিলেন, আলাদা আলাদা ঘরে, আলাদা আলাদা চিন্তার সাথে। বাইরে শহর ঘুমোচ্ছিল, কিন্তু এই বাড়িতে প্রশ্নগুলো পুরোপুরি জেগে উঠেছিল। এখন এটা নিশ্চিত ছিল যে পরের দিনটি কেবল উত্তর নয়, একটি ঘটনা নিয়ে আসবে। রাতের সেই ঘণ্টি বাড়ির ভেতরে তখনও প্রতিধ্বনিত হচ্ছিল। অনন্যা ঘরের দরজা খুললেন তো অলিন্দে হালকা এক নড়াচড়া লক্ষ্য করলেন, যেন কেউ দ্রুত পা বদলেছে। নিচ থেকে পা টিপে টিপে চলার আওয়াজ আসছিল এবং বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, হালকা কিন্তু একটানা। সেই মুহূর্তে রাঘব নিজের ঘর থেকে বাইরে এলো। সে কিছু জিজ্ঞেস করল না, কেবল অনন্যার দিকে তাকালো এবং হালকা করে মাথা নাড়ল, যেন বোঝাচ্ছে যে সে পরিস্থিতি বুঝে গিয়েছে। দুজনে একসাথে সদর দরজার দিকে এগিয়ে গেল। বৃষ্টির শব্দে বাইরের প্রতিটি নড়াচড়া আরও বেশি রহস্যময় মনে হচ্ছিল। দরজার কাছে পৌঁছাতেই পরিস্থিতি পরিষ্কার হয়ে গেল। অন্ধকারে দুটি ছায়া নড়ল এবং কেউ একজন কড়া গলায় কিছু বলল। অনন্যার পা ওখানেই থমকে গেল। রাঘব কোনো তাড়াহুড়ো ছাড়াই এক পায়ে এগিয়ে গেল, কিন্তু পুরোপুরি সতর্কতার সাথে। সে বাগানের কোণে রাখা একটি লাঠি তুলে নিল। তার হাত কাঁপেনি। সেই মুহূর্তে ভয়ের চেয়ে দায়িত্ব অনেক বেশি ভারী ছিল। কিছু সেকেন্ড এমনভাবে কাটল যেন সময় থমকে গিয়েছে। তারপর হঠাৎ শোরগোল বাড়ল। কোনো প্রতিবেশীর ঘরের আলো জ্বলে উঠল। কোথাও কারো চিৎকার করার আওয়াজ পাওয়া গেল এবং ছায়াগুলো পিছিয়ে গিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। বৃষ্টি আরও বেড়ে গেল, যেন যা হয়েছে তাকে ঢেকে দিতে চাইছে। রাঘব দরজা বন্ধ করল এবং খিল লাগিয়ে দিল। তার শ্বাস দ্রুত চলছিল, কিন্তু দৃষ্টি তখনও স্থির ছিল।
অনন্যা ওখানেই দাঁড়িয়ে রইলেন। তার মুখে ভয় ছিল, কিন্তু তার চেয়ে বেশি ছিল বিস্ময়। তিনি ধীর গলায় জিজ্ঞেস করলেন যে সে ঠিক আছে কিনা। রাঘব মাথা নাড়িয়ে বলল যে সব ঠিক আছে। এটি কোনো বীরত্বের দাবি ছিল না, কেবল সত্য ছিল। কিছুক্ষণ পর নিরাপত্তারক্ষী এবং দুজন প্রতিবেশী এলেন। প্রশ্ন হল, অনেক আওয়াজ উঠল, কিন্তু রাঘব বেশি কিছু বলল না। সে কেবল এটুকুই বারবার বলল যে কোনো ক্ষতি হয়নি এবং পরিস্থিতি সামলে নেওয়া হয়েছে। কিছুক্ষণ পর সবাই ফিরে গেল এবং বাড়ি আবার শান্ত হয়ে গেল। কিন্তু এটি সেই শান্তি ছিল না যা আগে থাকত। এটি ছিল ভারী এবং ক্লান্ত। অনন্যা রান্নাঘর থেকে এক গ্লাস জল এনে রাঘবের হাতে দিলেন। তার আঙুলগুলো হালকা কাঁপছিল। তিনি প্রথমবার অনুভব করলেন যে লোকটিকে নিয়ে প্রশ্ন উঠেছিল সেই লোকটিই আজ সবার আগে এসে দাঁড়িয়েছিল। তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু শব্দ পেলেন না। রাঘব গ্লাসটি রেখে দিল এবং কেবল এটুকুই বলল যে এখন সব ঠিক আছে। তার কাছে এই ঘটনা কোনো গল্প ছিল না, বরং একটি দায়িত্ব ছিল যা হঠাৎ সামনে এসে গিয়েছিল। সেই রাতে ঘুম দুজনের জন্যই পাতলা ছিল। বাইরে বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু ভেতরে দিনের ঘটনাগুলো থমকে রইল। সকাল হতে হতে কথা ছড়িয়ে পড়েছিল। কোনো আঘাত ছিল না, কোনো বড় ক্ষতি হয়নি। তবুও এটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। অফিসে, পাড়ায়, সব জায়গায় একটিই প্রশ্ন ঘুরছিল, সেই লোকটি এমন কেন করল? অনন্যার ভেতরেও একটি প্রশ্ন দানা বাঁধতে শুরু করল। তিনি কি এখনও এটিকে কেবল একটি পেশাগত সম্পর্ক বলতে পারবেন? সেই দিনের পর কিছু একটা বদলে গিয়েছিল। ভয় শেষ হয়নি, কিন্তু তা একটি মুখ পেয়ে গিয়েছিল। আর যখন ভয়ের মুখ বদলায়, তখন সিদ্ধান্তও বদলাতে শুরু করে। এই ঘটনা শেষ হয়নি, কেবল পরের সকালের জন্য পিছিয়ে গিয়েছিল। পরের দিন সকালে বাড়ির হাওয়া সত্যি বদলে গিয়েছিল। বাইরে সবকিছু আগের মতোই ছিল। রাস্তা পরিষ্কার, আকাশ হালকা খোলা, কিন্তু ভেতরে প্রতিটি পদক্ষেপ মেপে মেপে ফেলা হচ্ছিল। অনন্যা জানলার কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। রাতের বৃষ্টির পর রাস্তার ভেজা ভাব এখন শুকিয়ে আসছিল, কিন্তু তার মনে গতরাতের ছায়া তখনও টাটকা ছিল। তিনি তাড়াহুড়ো না করে নিচে এলেন। রাঘব আগে থেকেই জেগেছিল। সে রোজকার মতো নিজের কাজে লেগেছিল, কিন্তু আজ তার প্রতিটি পদক্ষেপে বাড়তি সতর্কতা ফুটে উঠছিল। সে নজর মেলানো এড়িয়ে যাচ্ছিল, যেন কোনো এক না বলা বোঝা নিজেই সামলাচ্ছিল। অনন্যা তাকে দেখলেন, কিছুক্ষণ থামলেন এবং তারপর সাধারণ স্বরে জিজ্ঞেস করলেন যে সব ঠিক আছে কিনা। রাঘব মাথা নাড়ল। কথা ওখানেই শেষ হয়ে গেল, কিন্তু সেই ছোট প্রশ্নে প্রথমবার আনুষ্ঠানিকতার চেয়ে বেশি চিন্তা প্রকাশ পেল। অফিসে পৌঁছাতেই পার্থক্য পরিষ্কার দেখা গেল। কেউ সরাসরি প্রশ্ন করছিল না, কিন্তু দৃষ্টি এখন আর আগের মতো ছিল না। মিটিংয়ে কাজের কথা হলো, তথ্য রাখা হলো, সিদ্ধান্ত নেওয়া হলো, কিন্তু প্রত্যেকেই জানত যে ঘরে আরও একটি বিষয় উপস্থিত আছে যার নাম নেওয়া হচ্ছে না। দুপুরে অনন্যা পূজাকে ডাকলেন এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বললেন। এই আদেশটি ছোট ছিল, কিন্তু তার পেছনে গতরাতের পুরো প্রভাব লুকিয়েছিল। এটি প্রথমবার ছিল যখন তিনি পরিস্থিতি কেবল সামলানোর বদলে তা পরিবর্তনের পদক্ষেপ নিলেন। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় রাঘব গাড়িটি বেশ কিছুটা দূরে থামাল, যেন তাকে নিজের জায়গা নিজে ঠিক করতে হবে। অনন্যা এটি দেখলেন। তিনি কিছু বললেন না, কিন্তু কার থেকে নামার সময় তার হাঁটার গতি একটু ধীর হয়ে গেল। বাড়ির ভেতরে পা রাখতেই রাঘব দরজা আগের চেয়েও বেশি মনোযোগ দিয়ে বন্ধ করল। সে কোনো কথা ছাড়াই নিজেকে গুটিয়ে রাখছিল। অনন্যা এটি পরিষ্কার অনুভব করলেন এবং সেই মুহূর্তেই তিনি ঠিক করে নিলেন যে তিনি এই ঘটনাটিকে এমনভাবে চলে যেতে দেবেন না যেন কিছুই হয়নি। রাঘব নিজের ঘরে গিয়ে চেয়ারে বসে পড়ল। সে জুতো খুলে এক কোণে সযত্নে রাখল এবং তারপর জানলার বাইরে তাকিয়ে রইল। তার ভয় ছিল না যে সে কিছু ভুল করেছে, তার ভয় ছিল যে তার উপস্থিতি যেন অন্য কারোর জন্য আরও সমস্যা তৈরি না করে। সে জানত যে তার নিয়ত বা উদ্দেশ্যের জন্য কোনো শব্দের প্রয়োজন নেই, কিন্তু পৃথিবী প্রায় শব্দ দিয়ে নয়, ছবি দিয়ে সিদ্ধান্ত নেয়। সে নিজের সাথে ঠিক করে নিল যে সে অযথা সামনে আসবে না, হোক তার মানে আরও একাকিত্ব। রাতে অনন্যা খাওয়ার টেবিলে 2টি প্লেট রাখালেন। এটি কোনো ঘোষণা ছিল না, বরং একটি সাধারণ ব্যবস্থা। তিনি রাঘবকে জিজ্ঞেস করলেন যে সে চাইলে সাথে বসতে পারে। রাঘব এক মুহূর্ত ইতস্তত করে মাথা নাড়ল এবং চেয়ার টেনে নিল। দুজনে কম কথা বললেন। চামচের হালকা আওয়াজ, প্লেটের ঘষা খাওয়ার শব্দ এবং রান্নাঘরের হলুদ আলোই সেই সময়ের সাক্ষী ছিল। সেই নিস্তব্ধতায় কোনো চাপ ছিল না, কেবল একটি নতুন ভারসাম্য ছিল যা ধীরে ধীরে আকার নিচ্ছিল। খাওয়া শেষ হওয়ার পর অনন্যা প্লেট তুলে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। রাঘব কোনো কথা ছাড়াই টেবিল পরিষ্কার করে দিল।
যখন সে নিজের ঘরের দিকে ফিরল তখন সে অনুভব করল যে কিছু একটা বদলে গিয়েছে। হয়তো বিশ্বাস পুরোপুরিভাবে নয়, হয়তো পথ এখনও কঠিন, কিন্তু গত রাতের পর এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে কিছু সিদ্ধান্ত ভয় থেকে নয়, দায়িত্ব থেকে নেওয়া হয়। আর এই দায়িত্বই ধীরে ধীরে তাদের মাঝখানের দূরত্বতে এক নতুন রূপ দিতে যাচ্ছিল। পরের কয়েকদিন বাড়িতে এক নতুন অথচ অদ্ভুত ব্যবস্থার সাথে কাটতে লাগল। সবকিছু বাইরে থেকে স্বাভাবিক মনে হতো, সেই সময়ে ওঠা, সেই গাড়ি প্রস্তুত হওয়া, সেই কাজের রুটিন, কিন্তু এই সবকিছুর মাঝখানে এক দূরত্ব তৈরি হয়েছিল যাকে কেউ নাম দেয়নি। রাঘব নিজের কাজে লেগে থাকত, আগের চেয়েও বেশি চুপচাপ এবং গুটিয়ে থাকা। সে অনন্যার সামনে আসার আগেই নিজের কাজ মিটিয়ে নিত, দরজার কাছে দাঁড়ানো এড়িয়ে যেত এবং প্রয়োজন ছাড়া কোনো কথা শুরু করত না। এই দূরত্ব কোনো আদেশে তৈরি হয়নি, বরং পরিস্থিতি থেকে জন্ম নিয়ে নিজে নিজেই জায়গা করে নিয়েছিল। অনন্যা এসব দেখছিলেন, তিনি কিছু বলতেন না, কিন্তু প্রতিটি ছোট কথা তার নজর এড়াচ্ছিল না। তিনি অনুভব করছিলেন যে রাঘব নিজেকে যত সরিয়ে নিচ্ছে, বাড়িটি ততটাই আবার খালি হয়ে যাচ্ছে। সেই একই শূন্যতা যা তিনি বছরের পর বছর নিজের কাজ আর ব্যস্ততা দিয়ে ঢেকে এসেছেন। অফিসে চাপ তখনও ছিল, প্রশ্ন পুরোপুরি শেষ হয়নি, কিন্তু তাদের প্রভাব বদলে গিয়েছিল। মানুষ সরাসরি কিছু জিজ্ঞেস করত না, কিন্তু সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে দ্বিধা চলে এসেছিল। অনন্যা বুঝতে পারছিলেন যে এটি সেই সময় যখন পরিস্থিতির চেয়ে তার নিজের সিদ্ধান্ত তাকে সংজ্ঞায়িত করবে। এক সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো। রাস্তায় ট্রাফিক থেমে থেমে চলছিল। রাঘব ঘাবড়ে না গিয়ে গাড়ি পাশে দাঁড়ালো এবং অপেক্ষা করতে লাগল। বাইরে বৃষ্টির শব্দ ছিল তীব্র, ভেতরে নিস্তব্ধতা। অনন্যা জানলার বাইরে তাকিয়ে বললেন যে এই বৃষ্টিটা কয়েকদিন আগের সেই বৃষ্টির মতোই। রাঘব মাথা নাড়ল এবং বলল যে কিছু বৃষ্টি কেবল রাস্তা ভিজিয়ে দেয়, আর কিছু মানুষকে থামতে বাধ্য করে। এই কথাটি সে খুব সাধারণভাবে বলেছিল, কিন্তু অনন্যার মনে হল যেন এটি সেই মুহূর্তের জন্যই বলা হয়েছে। বাড়ি পৌঁছাতে দেরি হয়ে গেল। তারা ভেতরে আসতেই কারেন্ট চলে গেল। পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল। রাঘব কিছু না বলে টর্চ বের করল এবং জেনারেটরের দিকে এগিয়ে গেল। অনন্যা ওখানেই দাঁড়িয়ে রইলেন। অন্ধকারে তিনি প্রথমবার অনুভব করলেন যে তার আশেপাশে দাঁড়িয়ে থাকা এই মানুষটি কেবল দায়িত্ব নয়, বরং একটি স্থিরতাও বটে। কিছুক্ষণের মধ্যেই আলো ফিরে এলো, কিন্তু সেই অন্ধকারের কয়েকটা মুহূর্ত তার ভেতরে কোথাও থমকে গেল। রাতের খাবারের পর অনন্যা রাঘবকে যাওয়ার সময় থামালেন। তিনি খুব সাধারণ স্বরে বললেন যে তিনি কয়েকদিন ধরে একটা কথা খেয়াল করছেন। রাঘব থেমে গেল, কিন্তু ঘুরল না। তিনি বললেন যে তিনি বোঝেন সে নিজেকে সরিয়ে রাখছে, হয়তো পরিস্থিতির কারণে। তিনি কোনো পরামর্শ দিলেন না, কোনো অভিযোগ করলেন না, কেবল এটুকুই বললেন যে কখনো কখনো দূরত্ব জিনিসগুলোকে সহজ করে তোলে না। রাঘব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে বলল যে সে কেবল এটাই চায় যেন তার কারণে পরিস্থিতি আরও জটিল না হয়। তার গলায় ক্লান্তি ছিল, কিন্তু কোনো আক্ষেপ ছিল না। কথা ওখানেই শেষ হয়ে গেল, না কোনো প্রতিশ্রুতি, না কোনো সিদ্ধান্ত। কিন্তু রাঘব যখন নিজের ঘরের দিকে এগিয়ে গেল, তখন সে দরজায় এক মুহূর্তের জন্য থামল। ভেতরে যাওয়ার আগে সে হালকা এক দীর্ঘশ্বাস নিল, যেন কিছু বলতে যাচ্ছে। তারপর কিছু না বলেই ভেতরে চলে গেল। পেছনে অনন্যা দাঁড়িয়ে রইলেন, জ্বলন্ত লাইটের নিচে সেই অসম্পূর্ণ মুহূর্তটির দিকে তাকিয়ে, যা হয়তো ভবিষ্যতে পূর্ণ হতে চলেছিল। সেই রাতের অসম্পূর্ণ অনুভূতিটি পরের দিন সকালেও বাড়ির ভেতরে রয়ে গেল। সবকিছু রোজকারের মতোই ছিল, কিন্তু প্রতিটি কাজে এক বাড়তি সতর্কতা মিশেছিল। রাঘব তাড়াতাড়ি উঠল, উঠোন ঝাড় দিল, গাড়ি পরিষ্কার করল এবং তারপর দরজার কাছে এক মুহূর্তের জন্য থেমে গেল, যেন নিজেকেই জিজ্ঞেস করছে যে আজ তাকে কতটা দেখা দিতে হবে আর কতটা লুকিয়ে থাকতে হবে। সে কোনো আওয়াজ না করে নিজের কাজে লেগে থাকল। উপর থেকে অনন্যা এসব দেখছিলেন। তার প্রথমবার মনে হল যে এই দূরত্ব এখন আর সুরক্ষা নয়, বরং একটি বোঝা হয়ে দাঁড়াচ্ছে। এমন এক বোঝা যা কেউ বইতে চায় না, কিন্তু নামিয়েও রাখতে পারে না। অফিসে দিনটি নিজের সাথে সেই একই চাপ নিয়ে এলো। মিটিং চলল, কাগজ বদলালো, সিদ্ধান্ত লেখা হলো। কিন্তু দুপুরে বোর্ডের এক সদস্য তাকে আলাদা করে ডাকলেন। কথাবার্তা ছিল ছোট, শব্দগুলো ছিল ওজন মেপে বলা। পরিষ্কার জানানো হলো যে সাম্প্রতিক ঘটনার পর কোম্পানিকে স্থিতিশীলতা দেখাতে হবে। কারো নাম নেওয়া হয়নি, কিন্তু ইশারা ছিল যথেষ্ট। ঘর থেকে বেরোনোর সময় অনন্যা অনুভব করলেন যে এখন চুপ থাকাও একটি সিদ্ধান্ত হবে, এবং প্রতিটি সিদ্ধান্ত কোনো না কোনো মূল্যের সাথে আসে। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় রাঘব গাড়ি চালাতে চালাতে
আয়নার অনন্যাকে দেখল। তিনি বাইরে তাকিয়েছিলেন, কিন্তু চোখে ক্লান্তি ছিল। বাড়ি পৌঁছে সে সব সময়কার মতো দরজা খুলল এবং এক পা পিছিয়ে গেল। অনন্যা ভেতরে চলে গেলেন। তারপর হঠাৎ থেমে গেলেন। পেছনে না তাকিয়েই তিনি বললেন যে আজ তিনি চা একসাথে খেতে চান। এটি কোনো আদেশ ছিল না, কেবল একটি সাধারণ বাক্য। রাঘব খিল বন্ধ করল, চাবি টাঙাল এবং ধীরে করে হ্যাঁ বলে দিল। ঘরে হালকা আলো ছিল। চায়ের কাপ টেবিলের ওপর রাখা ছিল। ধোঁয়া ধীরে ধীরে উঠছিল। দুজনে মুখোমুখি বসেছিলেন, কিন্তু কিছুক্ষণ কোনো কথা হল না। তারপর অনন্যা বললেন যে অফিসে কথাবার্তা এখন আর কাগজের মধ্যে সীমাবদ্ধ নেই। মানুষ স্থিতিশীলতা চায়, বিশ্বাস চায়। তিনি এটা জিজ্ঞেস করলেন না যে তার কি করা উচিত, কেবল বললেন যে কখনো কখনো সঠিক আর সুরক্ষার মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে। রাঘব কাপটিকে 2 হাতে ধরল। সে কোনো পরামর্শ দিল না, কেবল বলল যে প্রতিটি জায়গায় নিজের সীমা জানা জরুরি হয়, নয়তো মানুষ নিজেকে হারিয়ে ফেলে। কথা বলতে বলতে সে একটু পিছিয়ে গেল, যেন নিজের কথার সাথে নিজের জায়গাও ঠিক করে নিচ্ছে। চা শেষ হয়ে গিয়েছিল। অনন্যা কাপ তুলে রান্নাঘরের দিকে বাড়িয়ে দিলেন। রাঘবও উঠে দাঁড়াল। ঘর থেকে বেরোনোর সময় সে দরজায় এক মুহূর্ত থামল, যেন কিছু বলতে চায়, কিন্তু তারপর না ঘুরে এগিয়ে গেল। পেছনে অনন্যা দাঁড়িয়ে রইলেন, খালি টেবিল আর নিভন্ত আলোর দিকে তাকিয়ে। সেই মুহূর্তেই তার ফোন হালকা কম্পন করতে লাগল। স্ক্রিনে অফিসের নাম চমকাচ্ছিল। তিনি কলটি ধরলেন না। সেই রাতে দুজনে নিজ নিজ ঘরে অনেক রাত পর্যন্ত জেগে রইলেন। বাইরে হাওয়া বইছিল, পর্দাগুলো হালকা করে নড়ছিল। কোনো বড় সিদ্ধান্ত হয়নি, কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি, কিন্তু কিছু কথা পরিষ্কার হয়ে গিয়েছিল। এখন দূরত্ব নিজের থেকে তৈরি হবে না, আর নীরবতাও নিজের থেকে বাঁচবে না। পরবর্তী পদক্ষেপ যাই হোক না কেন, তা এড়িয়ে যাওয়া থেকে নয়, বরং বেছে নেওয়া থেকে আসবে। পরের দিন সকালে ফোনের সেই একই কম্পন আবার জেগে উঠল, যা অনন্যা রাতে উপেক্ষা করেছিলেন। এবার তিনি কলটি ধরলেন। গলার স্বর ছিল শিষ্ট, কিন্তু কথা ছিল পরিষ্কার। বোর্ডের জরুরি সভা ডাকা হয়েছিল। সময়ও ঠিক ছিল এবং বিষয়টিও। অনন্যা ফোন রাখলেন এবং কিছুক্ষণ বিছানায় বসে রইলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে আজকের দিনটি কেবল আলোচনার নয়, বরং দিক পরিবর্তনের দিন হবে। নিচে রাঘব গাড়ি প্রস্তুত করছিল। সে সবসময়কার মতো শক্তিশ পরীক্ষা করল, টায়ার, কাঁচ, সিট। অনন্যা যখন সিঁড়ি দিয়ে নামলেন, তখন সে কোনো কিছু না জিজ্ঞেস করেই দরজা খুলে দিল। পথ জুড়ে দুজনে চুপ করেছিলেন। এই নীরবতা এখন আর অচেনা ছিল না, বরং ছিল সাবধানী। অফিসে পৌঁছাতেই পরিবেশ বলে দিল যে বিষয়টি হালকা নয়। সবার মুখে গাম্ভীর্য ছিল, কথা ছিল কম। সভায় সরাসরি বলা হলো যে সাম্প্রতিক ঘটনার পর কোম্পানিকে স্থিতিশীলতা দেখাতে হবে। কারো নাম নেওয়া হলো না, কিন্তু সবাই। নিচে পার্কিংয়ে রাঘব দাঁড়িয়েছিল। অনন্যা গাড়িতে বসতে বসতে শান্ত স্বরে জানালেন যে এখন থেকে তিনি অফিসে আসা যাওয়ার জন্য কোম্পানির গাড়ি ব্যবহার করবেন। রাঘব এক মুহূর্ত তার দিকে তাকালো, তারপর মাথা হালকা নাড়ল। সে কিছু জিজ্ঞেস করল না, কেবল নিজের শার্টের হাতা ঠিক করল এবং বলল যে সে বুঝে গিয়েছে। সেই ছোট ইশারায় স্বীকারোক্তিও ছিল আর সংযমও। বাড়ি ফিরে রাঘব সরাসরি নিজের ঘরে গেল। সে জুতো খুলল, সেগুলো পরিপাটি করে রাখল এবং চেয়ারে বসে পড়ল। রোজকার কাজ সে ওভাবেই করল, কিন্তু আজ প্রতিটি নড়াচড়া ছিল একটু ধীর। সে জানত এই সিদ্ধান্ত ভুল নয়, হয়তো জরুরিও। তবুও মনেই চিন্তা রয়ে গেল যে এখন বাড়িতে তার উপস্থিতি আর আগের মতো থাকবে না। সে জানলার বাইরে তাকালো এবং নিজেকেই বলল যে সীমা যদি পরিষ্কার থাকে তবে বিষয়গুলো জটিল হয় না। সন্ধ্যায় অনন্যা দেরিতে ফিরলেন। বাড়ি শান্ত ছিল। গাড়ি পরিষ্কার হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু রাঘব সামনে এলো না। রান্নাঘরে খাবার রাখা ছিল, কিন্তু কোনো অপেক্ষা ছিল না। অনন্যা প্লেটে খাবার নিলেন, টেবিলে বসলেন এবং কয়েক লোকমা খেয়েই থেমে গেলেন। তিনি প্রথমবার অনুভব করলেন যে সঠিক সিদ্ধান্তও কখনো কখনো ভারী হয়ে দাঁড়ায়। এই বোঝা কেউ দেয়নি, তিনি নিজেই তুলেছিলেন। রাঘব নিজের ঘরে বসে জানলার বাইরে তাকিয়েছিল। রাস্তায় সেই রোজকার আওয়াজ ছিল, কিন্তু বাড়ির ভেতরে একটি খালি চেয়ার তৈরি হয়ে গিয়েছিল। এই শূন্যতা কোনো অভিযোগ ছিল না, কেবল একটি নতুন বাস্তবতা ছিল। সে টেবিলের ওপর রাখা চাবিগুলো দেখল, যা আজ ব্যবহার হয়নি। অনন্যা নিজের ঘরে গেলেন এবং দরজা ধীর করে বন্ধ করে নিলেন।
বন্ধ হওয়া দরজার আওয়াজ বাড়িতে অনেকক্ষণ প্রতিধ্বনিত হতে থাকল। সেই আওয়াজের সাথে এটা পরিষ্কার হয়ে গেল যে গল্প এখন সেই মোড়ে চলে এসেছে যেখান থেকে পেছনে ফেরার পথ খোলা তো আছে, কিন্তু সহজ নয়। কিছু সিদ্ধান্ত সাথে সাথে প্রভাব দেখায় না, কিন্তু সময়ের সাথে তাদের প্রতিধ্বনি গভীর হতে থাকে। পরের কয়েকদিন বাড়িতে সেই একই স্বীকৃত নিস্তব্ধতার সাথে কাটল। অনন্যা নিজের কাজে ডুবে রইলেন, মিটিং, কল এবং দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রেখে। রাঘবও নিজের রুটিন পালন করে চলল, সেই একই সারল্য, সেই একই শৃঙ্খলা। দুজনেই একই ছাদের নিচে ছিলেন, কিন্তু তাদের মাঝখানে এখন একটি পরিষ্কার রেখা ছিল, যা কোনো বাধ্যবাধকতা নয়, বরং দূরদর্শিতা টেনে দিয়েছিল। এক সন্ধ্যায় অনন্যা অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এলেন। বাড়িতে এক অদ্ভুত শান্তি ছিল। উঠোনে রাঘব গাছে জল দিচ্ছিল, জনের ধারা মাটির ওপর পড়ছিল এবং সন্ধ্যার বাতাসে হালকা ঠান্ডা ভাব ছিল। অনন্যা কয়েক মুহূর্ত ওখানেই থমকে রইলেন, তারপর তিনি তার নাম ধরে ডাকলেন। রাঘব ঘুরল, তার চোখে কোনো প্রশ্ন ছিল না, ছিল স্থিরতা। অনন্যা বললেন যে তিনি তাকে কিছু বলতে চান, কোনো সিদ্ধান্ত শোনানোর জন্য নয়, কেবল একটি কথা পরিষ্কার করার জন্য। তারা উঠোনের একপাশে বসলেন। অনন্যা বললেন যে তিনি যে পদক্ষেপগুলো নিয়েছেন তা দায়িত্বের খাতিরে ছিল এবং সঠিকও ছিল, কিন্তু তিনি এটাও স্বীকার করলেন যে সেই পদক্ষেপগুলোর সাথে কিছু একটা হারিয়ে গিয়েছে। রাঘব শান্ত স্বরে বলল যে প্রতিটি সঠিক পথে চলতে গিয়ে কিছু না কিছু পেছনে থেকে যায়, এটাই জীবনের ধর্ম। তার কথায় কোনো অভিযোগ ছিল না, ছিল কেবল মেনে নেওয়া। অনন্যা বললেন যে তিনি তাকে কোনো প্রত্যাশায় বাঁধতে চান না, তিনি কেবল চাইছিলেন সে যেন জেনে রাখে যে তার সততা এবং সাহস তাকে আরও ভালো মানুষ হতে সাহায্য করেছে। রাঘব মাথা নিচু করল। সে বলল যে সে যা করেছে তা কোনো পুরস্কারের জন্য ছিল না, কেবল সেই মুহূর্তে সেটাই সঠিক মনে হয়েছিল বলে করেছে। সেই রাতে কোনো নাটকীয় সিদ্ধান্ত হলো না, কিন্তু রাঘব অনেক রাত পর্যন্ত জেগে থাকল এবং নিজের মনের ভেতরেই ঠিক করে নিল যে এখন তাকে এগিয়ে যেতে হবে। সকালে সে নিজের ছোট ব্যাগটি তুলে নিল, উঠোনে একবার নজর বোলালো, গাছগুলো দেখল, বাগানের কলটি বন্ধ করল এবং জুতোর কাছে রাখা চাবিগুলো পকেটে পুরে নিল। গেট পর্যন্ত যাওয়ার সময় সে সিঁড়িতে এক মুহূর্তের জন্য থামল। অনন্যা দরজায় দাঁড়িয়েছিলেন, কোনো শব্দ ছিল না, ছিল কেবল একটি ছোট মাথা নাড়ানো। লোহার গেটটি ধীরে করে বন্ধ হল এবং তার আওয়াজ কিছুক্ষণ বাড়িতে প্রতিধ্বনিত হতে থাকল। কয়েক মাস পর অনন্যা একটি সামাজিক প্রকল্পের উদ্বোধনে গেলেন। সেখানে শিশুদের হাসি ছিল, সারল্য ছিল এবং কাজের এক পবিত্র সুভাষ ছিল। তিনি রাঘবকে দেখলেন, সে শিশুদের সাথেই ছিল। সেই একই শান্ত হাসির সাথে তাদের নজর মিলল। কোনো বিস্ময় নেই, কেবল প্রশান্তি। অনন্যা বুঝে গেলেন যে কিছু সম্পর্ক সাথে চলার জন্য হয় না, বরং সঠিক দিক দেখানোর জন্য হয়। কখনো কখনো জীবন আমাদের এমন সব মানুষের সাথে পরিচয় করিয়ে দেয় যারা আমাদের সাথে থাকে না, কিন্তু আমাদের বদলে দিয়ে চলে যায়। আর সেই পরিবর্তনই সবচেয়ে বড় সম্পদ হয়ে দাঁড়ায়। মানুষের মূল্য তার ধন সম্পদ বা পদমর্যাদা দিয়ে নয়, বরং তার হৃদয় এবং কর্ম দিয়ে বিচার করা হয়। এটাই এই গল্পের সত্য। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি পছন্দ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এমন আরও গল্প আপনার কাছে পৌঁছতে পারে।